এই আমরা যে কোনো একটা ফিলসফি অফ মাইন্ডের টেক্সটের মধ্যে কিছু বিষয় পাবো, যেমন এই বইটি যেটা আমরা আলোচনা করছি সেখানের মধ্যে পারসেপশন, ডুয়ালিজম, ম্যাটেরিয়ালিজম, কোয়ালিয়া, কনসাসনেস, থট, ইন্টেনশনালিটি এবং লাস্ট চ্যাপ্টার হচ্ছে পার্সন, দ্য আইডেন্টিটি অফ পার্সন, হু ইজ ইউ, হু ইজ মি। আমরা যখন বলি যে আমি বা তুমি, আসলে তুমি কি তোমার ফিজিক্যাল বডি, তুমি কি তোমার মেমোরি, তুমি কি তোমার ইন্টেলিজেন্সিয়া, তুমি কি তোমার সোশ্যাল আইডেন্টিটি, তোমার আসলে পরিচিতিটা কি, কোন জিনিসটা তোমাকে তুমি করে তোলে বা আমাকে আমি করে তোলে, সে আলোচনা। আর ইন্টেনশনালিটি যে আলোচনাটা আমাদের রয়ে গেল, এটা হচ্ছে তোমরা জানো যে কানেক্টেডনেস। ওকে, যখন আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি তখন তোমাদের মাথার মধ্যে পপ আপ করবে একটা আইডিয়া, কলম, এবং তোমার মুখের মধ্যে আসবে, ঠোঁটের মধ্যে আসবে যে কলম। ওকে, কথার কথা, যখন আমি এই জিনিসটা হোল্ড করি তখন তোমার মধ্যে একটা ইন্টেন্ডেডনেস ক্রিয়েট হবে, এটার সাথে কানেক্টেড হওয়ার জন্য কানেক্টেডনেস। এইটা, এই যে ইন্টেনশনালিটি, এই ইন্টেনশনালিটি আসলে ইন্ট্রিনজিক্যালি আছে কিনা। ইন্ট্রিনজিক জিনিসটা তোমরা তো বোঝো নাকি? ইন্ট্রিনজিক জিনিসটা কি তোমরা বোঝো? স্যার, এটা কি সহজাত এটা না? হ্যাঁ, মানে মনে করো একটা যে উদাহরণ দিয়ে, ওই যে তোমার এথিক্স এর বইয়ের মধ্যে, নর্মেটিভ এথিক্স এর মধ্যে বলা হয় না, শতমূল্য পরতমূল্য, নৈতিকতা কি শতমূল্য, শতমূল্য মানে ইন্ট্রিনজিক, আর পরতমূল্য মানে এক্সট্রিনজিক। ওকে, আমরা যখন একটা কারেন্সির কথা বলি, ওকে, তাহলে একটা কারেন্সির মধ্যে, কারেন্সি ইজ এ পেপার, ওকে, সাপোজ এ কারেন্সি, ওকে, এই যে কারেন্সিটা, এটার যে কাগজ, এটার যে লেখা, কাগজ হিসেবে, একটা ছাপানো কাগজ হিসেবে এটার যে মূল্য, এটা হচ্ছে এটার প্রকৃত মূল্য, অর্থাৎ এটার নিজস্ব মূল্য। আর আমরা যে এটাকে 1000 টাকা কাউন্ট করি এবং এটা দিয়ে যে 1000 টাকা মূল্যমানের পাওয়া যায়, এটি হচ্ছে এটা কি, এটা কি মানে নিজে থেকে নিজে এটা হয়েছে না আমরা সেটা দিছি? আরোপিত। এক্সট্রিনজিক মানে পরতমূল্য, আরোপিত আর কি। আরোপিত। তাহলে ইন্টেনশনালিটি বলে আমরা যে জিনিসটা বলি, এই ইন্টেনশনালিটি ইন্ট্রিনজিক নাকি এক্সট্রিনজিক? ওকে, এখন ইন্টেনশনালি ধরো আমার ছবি, এই যে আমার ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা কি আমি নাকি মানে আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার জাস্ট রিপ্রেজেন্টেশন, দ্য রিয়েল মি ইজ ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। ওকে, হ্যাঁ, জি স্যার। জি স্যার বলতে, স্যার, আপনার এখন যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন আপনার একটা, আর এমনিতে তো আপনি যেখানে আছেন ওইটা হচ্ছে তাহলে আপনার। তাহলে এই ছবিটা, আমার ছবিটা কম্পেয়ার টু দ্য রিয়েল মি, কম্পেয়ার টু দ্য রিয়েল স্যার, ফিজিক্যাল মি, আমার এই ভিডিওটা, এটা হচ্ছে কি ইন্ট্রিনজিক না এক্সট্রিনজিক? স্যার এক্সটেনজিক। এক্সট্রিনজিক। তাহলে ইন্টেনশনালিটি যদি ইন্ট্রিনজিক হয়, তাহলে ইন্টেনশনালিটি ধারণ করার জন্য মাইন্ড লাগবে, তাহলে মাইন্ডটা ইন্ট্রিনজিক। মাইন্ড যদি ইন্ট্রিনজিক হয় তাহলে হচ্ছে যে এন্টিটি বা রিয়েলিটি হচ্ছে ডুয়াল, বডি এবং মাইন্ড। ইউ গট ইট? হ্যালো, জি স্যার। এটা হচ্ছে ইন্টেনশনালিটি আলোচনা। তাহলে এই বইয়ের মধ্যে আমরা যে আলোচনাগুলো তোমাদের সাথে করি নাই, সেইগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। যেমন আমরা ফাংশনালিজম, ম্যাটেরিয়ালিজমের ব্যাপারে তাহমিনা লিখছিল, তাহমিনার সাথে আমার সেই আলোচনাটা তো হয়ে উঠলো না। তোমার যে লেখাটা পাঠিয়েছিলে সেটার উপর যে আলোচনা করার কথা ছিল। স্যার আপনি একটা সময় বললে তো করা আমি যেত। তো সব সময় আছি, তোমাদের তো ইয়াং মানুষ, তোমরা রাত্রিজীবী, তোমরা যে কখন উঠো কখন থাকো সেটা তো আমি জানি না। না স্যার, আপনি একটা সময় বললে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে আজকে ক্লাসের পরে তুমি আমার সাথে আলোচনা করবে। ওকে স্যার। আচ্ছা, অন্যরা যদি পার্টিসিপেট করতে চায় তারাও করতে পারে, অসুবিধা নেই। তাহলে যেসব আমি পড়াই নাই সেই সবের বিষয়গুলো নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে কথাবার্তা বলেছি, যাতে করে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকে। এই আলোচনাগুলো খুবই ইন্টারেস্টিং, ইন্টেনশনালিটি, পার্সন ইত্যাদি। বর্তমান যারা 4th ইয়ার আছে তারা যখন 3rd ইয়ার এরকম তাদেরকে যখন কতটুকু পড়ে বাকিটা না পড়ে কোর্স শেষ করে দিচ্ছি, তখন তারা কয়েকজন মিলে ছেলে মেয়েরা আমাকে অ্যাপিল করলো যে না আমাদেরকে বাকি কোর্সগুলো পড়ান, যখন তারা অলরেডি পরীক্ষা হয়ে গেছে, 4th ইয়ারে ক্লাস শুরু হয়ে গেছে তখন। হ্যাঁ,
তারপরে তো লকডাউন ইত্যাদি শুরু হয়ে গেল, সেটা হয়ে উঠলো না আর কি। তো ফিলোসফি অফ মাইন্ডের আলোচনাগুলো রিয়েলি খুবই ইন্টারেস্টিং, কেউ যদি ফলো করে আর কি। হ্যাঁ, ইন্টেনশনালিটির যে আলোচনা, পার্সনের যে আলোচনা, এগুলো খুবই ইন্টারেস্টিং। যাই হোক, আমাদের আলোচনার বিষয়, আমাদের এই আলোচনার মাধ্যমে আমাদের আমাদের ইয়ে থাকে যে আমরা যাতে তোমাদেরকে বা যারা অংশগ্রহণকারী তাদেরকে যাতে আমরা বিষয়গুলোর সাথে সামগ্রিকভাবে পরিচিত করে তুলতে পারি, যাতে করে তারা নিজেরা এইসব বিষয়ে লেখাপড়া করতে পারে, বুঝতে পারে। আমার মনে হয় যেন তোমাদের, যারা তোমরা রেগুলার ক্লাস করেছো, তোমাদের ফিলোসফি অফ মাইন্ডের সম্বন্ধে সেরকম একটা ওভারঅল আইডিয়া হয়েছে, এবং তোমাদের মধ্যে বেশ খানিকটা বোধ করি যে আগ্রহ তৈরি হয়েছে আর কি। তো থট নিয়ে আজকে আমরা যেটা আলোচনা করব, সেখানে প্রথমে আমাদেরকে বুঝতে হবে, আমি আসলে এই চ্যাপ্টারটা আলোচনা করার জন্য প্রথম যে লেকচার শিটটা বানিয়েছিলাম সেটা ছিল খুবই ব্রিফ, খুবই সংক্ষিপ্ত, যার কারণে কিছু কিছু পয়েন্টে আমি মাঝখানে কিছু বাড়িয়ে নিয়েছি। এখানে লেখার মধ্যে সেটা তোমরা দেখতে পাচ্ছ না। তো প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছ যে ল্যাঙ্গুয়েজ অফ থট। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ অফ থট এইটার কথা বলেছে যারা সিআরটিটির পক্ষে, যারা সিআরটিটির পক্ষে তারা ল্যাঙ্গুয়েজ অফ থটের কথা বলেছে। তো ল্যাঙ্গুয়েজ অফ থট বলতে তারা বোঝাচ্ছে যে আচ্ছা, আমরা কি একটা কাজ করতে পারি, সেটি হলো আমি কি তোমাদেরকে স্ক্রিনে লেখাগুলো দেখানোর চেষ্টা করব, না মুখে বললে তোমরা মোটামুটি ধরে নিতে পারবে? স্যার দেখালে ভালো হয়। দেখালে ভালো হয় না? আচ্ছা, দেখালে যদি ভালো হয় তাহলে আমি এগুলো একটু বের করতে হবে, একটু হোল্ড অন। ওকে, আসলে একটা আন্ডারলাইন, তারপরে নোট, হাইলাইটিং এগুলো না থাকলে বুঝতে খুব অসুবিধা হয় হয়তোবা। থট এন্ড কনসাসনেস, এই যে থট এন্ড কনসাসনেস, তোমরা এখানে দেখো যে এই যে তাহলে দেখো যেখানে আছে যে ল্যাঙ্গুয়েজ অফ থট, হাইপোথেসিস দ্যাট দ্য থটস হুইচ হ্যাভ দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যাজ দেয়ার মিডিয়াম আর নেভার ব্রট টু কনসাসনেস। তাহলে আমাদের যে ল্যাঙ্গুয়েজ অফ থট, চিন্তার মানে চিন্তার যে একটা ভাষা, আমাদের চিন্তাটা যেভাবে ঘটে সেটা পুরোপুরি আমাদের কনসাসনেসে সবসময় আসে না। কিন্তু সার্লে বলছে এখানে যে হাইলাইট অংশ হাইলাইট করেছে দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। সার্লে আর্গিউজ দ্যাট দেয়ার ক্যান, আচ্ছা আমি একটু বড় করে নিই এগুলাকে, তাই না? আচ্ছা, Sarle argues that there can never be in principle such thing as an entity which is both literally a thought and totally unconscious. তাহলে সার্লে বলছে যে এই যে এইটা যদি তুমি দেখো যে কোনো কিছু থট হবে এবং একই সাথে সেটা আনকনশাস হবে, সার্ল বলছে যে না, এটা হইতে পারে না।
কেন হইতে পারে না? কারণ তিনি বলছেন যে এখানে একটা কানেকশন প্রিন্সিপাল বলে একটা জিনিস কাজ করে। ওকে, সার্লে বলছে যে এখানে কানেকশন প্রিন্সিপাল বলে একটা জিনিস কাজ করে। তাহলে কিসের কানেকশন? সেটা তিনি বলছেন যে এখানের মধ্যে দেয়ার ইজ অ্যান ইনহারেন্ট কানেকশন বিটুইন সামথিংস বিং এ থট অ্যান্ড ইটস বিং কনসাস। তাহলে কোনো কিছু কোনো কিছু কনসাস হবে এবং কোনো কিছু মানে আমার চিন্তার মধ্যে আসবে, এই কানেকশনটা হচ্ছে নেসেসারি কানেকশন। ইউ সি, যে কোনো কিছু হতে পারে না যেটা আমার চিন্তার মধ্যে আছে অথচ যেটা কনসাস নয়। ওকে, আচ্ছা, তাহলে তিনি বলছেন যে এই তিনটা জিনিসের মধ্যে আমি এটা হাইলাইট করে দিচ্ছি। ওকে, দেখা যাচ্ছে কনসাসনেস, সাবজেক্টিভিটি এন্ড ইন্টেনশনালিটি। তোমরা একটু জি স্যার, রেসপন্স দেখা করতে যাচ্ছে, হবে। দেখা যাচ্ছে, রাইট। এই তিনটা জিনিসের মধ্যে কি আছে? ডিপ কানেকশন। ওকে, এই তিনটা জিনিস মধ্যে পরস্পর ইন্টারকানেক্টেড। হ্যাঁ, এগুলো একটাকে ছাড়া আরেকটা হতে পারে না। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো তিনি বলছেন যে তিনি বলছেন যে as with all intentional states such unconscious states, মানে such unconscious states বলতে এখানে যে মানে এমন যদি বলা হলো যেগুলো আমাদের কনসাসনেসের মধ্যে নাই কিন্তু আমাদের ইন্টেনশনালিটির মধ্যে আছে, যেগুলো একটা আসপেকচুয়াল শেপ বলা হচ্ছে। আসপেকচুয়াল শেপ কথাটা তোমরা একটু ভালো করে মনে রাখবা। In that they represent, আমরা হাইলাইট করি, in that they represent whatever it is they represent in some particular aspects rather than other. তাহলে কোন একটা কিছু যখন রিপ্রেজেন্টেড হয় কোন এক ভাবে, সেভাবে না হয়ে কেন অন্যভাবে হলো না? কথার কথা, if I always whatever I do you see, মানে very favorite example, কলম, if I hold a pen, what is এই কলমটার একটা আসপেক্ট আছে না? আরে তোমরা সেকেন্ড ইয়ারে যে পড়েছিলে যে মানে আমরা কোনো কিছু দেখি কিভাবে দেখি, সিইং অ্যাজ, সিইং দ্যাট, অবজেক্চুয়াল সিইং। আমরা যখন একটা অবজেক্ট হিসেবে দেখি, এরকম কিছু কথাবার্তা তোমরা এপিস্টেমোলজি কোর্সে পড়েছিলে, মনে আছে? হয়তো মনে নাই না? তাহলে আমরা যখন একটা জিনিসকে দেখি সেটা একভাবে দেখি, আসপেকচুয়াল। যখন আমি কলমের কথা, কলমকে দেখি বা কলমকে ভাবি, তখন একটা নির্দিষ্ট শেপ আমরা দেখি এবং নির্দিষ্ট শেপে আমরা কল্পনা করি। তাহলে আমরা যে নির্দিষ্ট একটা শেপে কল্পনা করি, অন্যভাবে কল্পনা করি না, সেটা হচ্ছে কলমটার একটা আসপেকচুয়াল শেপ। ওকে, এই আসপেকচুয়াল শেপটা হতে পারে মানে তোমার এটা ফিজিক্যালি হতে পারে, নন ফিজিক্যালি হতে পারে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা কি কি কথা পেলাম? এই যে একটা এখানে হাইলাইট করলাম আসপেকচুয়াল শেপ, তারপরে এখানে একটা হাইলাইট করছি সেটি হচ্ছে ডিপ কানেকশন। কিসের মধ্যে কিসের ডিপ কানেকশন বলো তো? কনসাসনেস, সাবজেক্টিভিটি, ইন্টেনশনালিটি। সাবজেক্টিভিটি এবং ইন্টেনশনালিটি, ইন্টেনশন, এই যে এখানে হাইলাইট করা আছে সেটা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি কানেকশন প্রিন্সিপাল। কিসের মধ্যে কিসের কানেকশন? থট আর কনসাসনেস, থট এবং কনসাসনেসের মধ্যে কানেকশন। তাহলে থট এবং কনসাসনেসের মধ্যে কানেকশনটা নেসেসারি, এটা কার কথা? সার্লের কথা। ওকে, এই যে সার্ল আর্গিউস। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? স্পষ্ট স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা,
না, ওই যে কানেকশনের আমাদের যে কানেকশন প্রবলেম আলোচনা করতে গিয়ে তো আমরা কানেকশন প্রবলেম ফিজিক্যালি ফেস করতেছি। ইউ সি। আচ্ছা, তো সার্ল বলবে যে থট এবং এ থট ক্যানট বি আনকনশিয়াস, হ্যাঁ, এবং আনকনশিয়াস যে থট সেটা থটই হতে পারে না, সেটা ম্যাক্সিমাম একটা ইন্টেনশনালিটি হবে। আমি এখন যেটা বললাম এটা কি কেউ আমাকে রিপিট করে বলতে পারবে? জাস্ট নাও আমি যেটা বললাম। থট আনকনসিয়াস হতে পারে না, আর বলছেন যে মানে যদি আনকনসিয়াস হয়েও থাকে তাহলে এটা হবে ইন্টেনশনালিটি। থট হবে না, জি থট হবে না, হ্যাঁ। বাকি তোমরা কথাটা খেয়াল করেছো? এই কথাটা কে বললো? রিকা বলছো নাকি স্যার। তাহমিদ। তাহমিনা? জি স্যার। ও আমি, আচ্ছা আচ্ছা, তাহমিনার কথাটা বাকিরা কি খেয়াল করেছো? যে থট যদি হয় এটা অবশ্যই কনসাস হবে, আর যদি কনসাস না হয় তাহলে সেটা থট হবে না, সেক্ষেত্রে সেটা কি হবে? সেটা ইন্টেনশনালিটি। ইন্টেনশনালিটি। আচ্ছা, ইন্টেনশনালিটি। আচ্ছা, এখন ইন্টেনশনালিটি এবং থটের মধ্যে পার্থক্য কিভাবে হয় সেটা একটা ভিন্ন আলোচনার বিষয়। আর একটা জিনিস তোমাদের মনে রাখবে, এখানে মাঝখানে আমি বলবো ভাবছিলাম আগেই বলে ফেলি, সেটা হচ্ছে যে এখানে ভাগাভাগিটা হচ্ছে কনসাসনেস এবং আনকনসাসনেস। তাহলে যে কনসাসনেস যে লো লেভেল গুলা সাবকনসাসনেস কনসাসের মধ্যে ফেলেছেন, মানে বেশি কনসাস কম কনসাস এগুলো সবগুলো হচ্ছে কনসাসনেস। ওকে, তাহলে আমি যদি কোন একটা পার্টিসিপেন্টকে জিজ্ঞেস করব, আকাশ, আর ইউ লিসেনিং টু মি? আচ্ছা, এলিজা, আর ইউ লিসেনিং টু মি? জি স্যার, শুনতেছি। আচ্ছা এলিজা, আমরা তো জানি তুমি একটু কানেক্টেড থাকো, আমরা তো জানি। হ্যালো, আমি কন্টিনিউ করব? জি স্যার, জি স্যার, শুনতেছি আমি। আমরা জানি যে কনসাসনেস এবং আনকনসাসনেস এই দুটার মাঝখানে কিন্তু অনেকগুলো মানে ইয়ে আছে, লেভেল আছে, আমরা যেগুলোকে সাবকনসাস বলি। চেতন অচেতনের মাঝখানে অবচেতন আছে না? জি স্যার। কথা বলতে হবে তো, জি। হ্যাঁ? জি স্যার। তাহলে এই অবচেতনটা কি চেতনের সাথে না অচেতনের সাথে সালের মতে? স্যার চেতনের সাথে। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। এটা মনে রাখবে, বাকিরা ওটা খেয়াল রাখবে। ওকে, তাহলে এরপরে আমরা শুরু পেলাম ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা আলোচনাটা শুরু করেছি ল্যাঙ্গুয়েজ অফ থট দিয়ে। তাহলে ল্যাঙ্গুয়েজ অফ থট এটা আমরা শিখলাম। ল্যাঙ্গুয়েজ অফ থটের কথা কারা বলে? এলিজা? স্যার হুম 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 ল্যাঙ্গুয়েজ অফ থটের কথা বলে তারা যারা হচ্ছে যে মেটেরিয়ালিজমের সিআরটিটির। জি স্যার। তোমার কি মানে তোমার ইন্টারনেটের কানেকশনের প্রবলেম, আমারও প্রবলেম। আচ্ছা, তোমরা এখানে দেখো ল্যাঙ্গুয়েজ অফ থট, ল্যাঙ্গুয়েজ অফ থট, ল্যাঙ্গুয়েজ অফ থট সিআরটিটি। এখন সিআরটিটি কি সেটা নিয়ে তোমাদেরকে আমি আর প্রশ্ন করতে যাচ্ছি না, কারণ এভাবে ওই যে দোকানের মধ্যে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, তো পুরনো পড়া জিজ্ঞেস করিয়া লজ্জা দিবেন না, এরকম একটা কিছু ব্যাপার আর কি। যাই হোক, তাহলে আমরা প্রসিড করি যে ল্যাঙ্গুয়েজ অফ থট এর কথা যারা বলেন যে আমাদের মধ্যে একটা মানে ল্যাঙ্গুয়েজ অফ থট কাজ করে আমাদের নিউরোবায়োলজিক্যাল ফিজিওলজিক্যাল প্রসেসের মধ্যে, এবং সেই আমাদের আচরণকে আমাদের
আমাদের কনসিয়াস লেভেলকে এবং বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করে। বলছে যে একটা কানেকশন প্রিন্সিপালকে যদি আমরা মেনে চলি, আমরা দেখব যে দেয়ার ইজ এ বিটুইন থট এন্ড কনসিয়াস। ওকে, আচ্ছা, সাল বলছে যে আসলে কনসিয়াসনেস, অ্যাক্টিভিটি এবং ইন্টেনশনালিটি, হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমি ডিসকানেক্ট হয়ে পড়েছিলাম। দেখো কি অবস্থা, যে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকি, তারপরও বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে কানেকশন দিতে পারছে না। হ্যাঁ, যা দিচ্ছে সেটা ইয়ে না, মানে নির্ভরযোগ্য না আর কি। এনিওয়ে, আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে, আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি স্যার, হ্যালো, যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের আমরা যখন কোনো একটা চিন্তা করি, এই চিন্তাটা কোত্থেকে আসে? আমাদের এই চিন্তাটা একটা ফিজিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে আসে, অর্থাৎ আমাদের আশেপাশের যে পরিবেশ আছে সেটার সাথে যখন আমাদের ব্রেনের একটা ইন্টারাকশন ঘটে, তখন আমাদের এক ধরনের চিন্তা হয়। এছাড়াও কিন্তু তোমাদের সাথে আমি আগের কোর্সে ইনার পারসেপশন বলে একটা জিনিস পড়েছিলাম না, যে যখন তুমি চোখ বন্ধ করো, কোনো কিছুকে স্মরণ করো, মেমোরাইজ করো, তখন তুমি কি দেখতে পাও না মনের চোখে, স্মৃতিতে? জি স্যার, দেখা যায় তো। জি স্যার, অবশ্যই দেখা যায়। শুনতে পাও, দেখতে পাও, তোমার সবকিছুই কাজ করে। তাহলে আমাদের যে এক্সটার্নাল পারসেপশন আছে সেটার মধ্যে করে আমাদের একটা ইন্টারনাল পারসেপশন কাজ করে। তো আমাদের ইন্টারনাল পারসেপশনের ব্যাপারে বলো, এক্সটার্নাল পারসেপশনে বলো, সবসময় একটা আসপেকচুয়াল শেপ আমাদের মধ্যে কাজ করে। তাহলে ফিজিক্যাল ইন্টারেকশন থ্রু ইন্টেনশনালিটি থ্রু কনসিয়াসনেস আমাদের থটটা জেনারেট করে। তাহলে আমাদের থট, আমাদের এই থটের বিস্তৃতি, আমাদের থটের উৎপত্তিটা কোন জায়গা থেকে? সার্লের মতে আমাদের কনসিয়াস লেভেলে যখন একটা কিছু আসে, আসপেকচুয়াল শেপগুলো, কোনো একটা আসপেক্ট যখন আমার কাছে আসপেক্ট হয়ে আসে কনসিয়াস লেভেলে, তখনই আমরা এটাকে চিন্তা বলি। আর যারা সিআরটিটির পক্ষে, তারা বলবে যে তোমার চিন্তাটা কিন্তু ফিজিক্যাল কন্ডিশন দ্বারা আগে থেকে ডিটারমিন্ড হয়ে আছে বাই ইউর ব্রেইন প্রসেস। তাহলে ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো আলোচনার? হ্যালো হ্যালো, জি জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা।
আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আরেকবার বলেন পার্থক্যটা। আচ্ছা, আমি এই এই সামনের অংশ আলোচনা করতে গিয়ে আবার বলবো। আসপেকচুয়াল শেপ ইজ নট সামথিং দ্যাট ক্যান বি ইন প্রিন্সিপাল অ্যানালাইজড। ও আমি আসলে বইটা থেকে সরাসরি নিয়েছি, তো এখানে পৃষ্ঠা নাম্বারটা রয়ে গেছে, এটা আমি করে দিচ্ছি। আচ্ছা, এখানে যে বলছে যে আসপেকচুয়াল শেপ ইজ নট সামথিং দ্যাট ক্যান বি ইন প্রিন্সিপাল বি অ্যানালাইজড ইন এক্সক্লুসিভলি অবজেক্টিভ থার্ড পারসন নিউরোলজিক্যাল অর বিহেভিয়ারাল টার্মস। এই যে আমি হাইলাইট করেছি যে অংশটা, এই কথাগুলো কার? এই কথাগুলো সার্লের। ওকে, সার্লের মতে আসপেকচুয়াল শেপ এটা এমন কিছু নয় যেটা নীতিগতভাবে আমরা অ্যানালাইজ করতে পারি শুধুমাত্র অবজেক্টিভ থার্ড পারসন নিউরোলজিক্যাল অর বিহেভিয়ারাল টার্মস। তাহলে অবজেক্টিভ থার্ড পারসন মানে যখন আমি আমার নিজের ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে দেখি, তখন সেটা কি ফার্স্ট পারসন না থার্ড পারসন? ফার্স্ট পারসন। রাইট, স্যার নিজের ইন্ট্রোস্পেকশন হলো তো স্যার ফার্স্ট পারসন। এটা ফার্স্ট পারসন, এটা সাবজেক্টিভ। আর যদি আমি নিজেকে যদি প্যাসিভ করে বাইরের কিছুকে যদি মানে সবকিছু গুরুত্ব দেই, তাহলে এটা হবে অবজেক্টিভ থার্ড পারসন। তাহলে এই আসপেকচুয়াল শেপ এগুলো কি পুরোপুরি মানে মানে আসপেকচুয়াল শেপ বলতে আমাদের ইন্টেনশনালিটি যদি বুঝি, এটা কি পুরোপুরি অবজেক্টিভ থার্ড পারসন ফেনোমেনা? যারা সিএটিটির পক্ষে তারা বলবে হ্যাঁ তাই, আর সাল বলবে না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। ওকে, আমি আস্তে আস্তে তোমাদের প্রসিড করার চেষ্টা করছি, তোমরা না বুঝলে আমাকে বলবে। ওকে, যদিও আমরা মুখোমুখি বসতে পারিনি, যার কারণে আমরা এই বিষয়গুলো একজনকে দেখলে যেভাবে একটা মনোযোগ হয়, এখানে তো সেটা হতে পারছে না। তারপরও এই বাধার মাঝখানেও আমাদেরকে হ্যাঁ করব মোরা বিশ্বজয় লেখাপড়া দিয়ে, হ্যাঁ জুম মিটিং এর মাধ্যমে ক্লাস, হ্যাঁ এটা তোমাদের জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে যে আমাদের ছাত্র জীবনে এরকম প্যান্ডেমিক হয়েছিল এবং সেই প্যান্ডেমিক সিচুয়েশনে বসে বসে আমরা ক্লাস করতাম, আর ক্লাসের মাঝখানে দেখা গেল যে শিক্ষক ক্লাস থেকে আউট হয়ে গেছেন বা কখনো আমি আউট হয়ে গেছি। আচ্ছা, সার্ল এই ব্যাপারে বলবে যে এখানে আমরা যদি একটা ইট লিখি, আইটি ইট, রাইট, ও লাগবে না, এখানে আছে। It is only from the first person point of view of the subjective experience of the person, having the belief that the meaning of the person's words can be conclusively determined. তাহলে একটা শব্দের আমি যে অর্থটা করি, ওকে, একটা শব্দের আমি যে অর্থটা করি সেই অর্থটা এটা কিভাবে ডিটারমিন হয়। তো একটা শব্দের আমরা যেভাবে অর্থটা করি এটা কিভাবে ডিটারমিন হয় সেইটা যদি আমরা নির্ধারণ করতে যাই, তাহলে আমরা দেখব যে সেটা হয় কোত্থেকে, the subjective experience of the person। তাহলে আমার এক্সপিরিয়েন্সের মধ্যে যদি কোনো সাবজেক্টিভিটি না থাকতো, তাহলে কি আমি কোনো ওয়ার্ডের সাথে কোনো মিনিং অ্যাটাচ করতে পারতাম? ডু ইউ সি মি? জি স্যার। ওকে, আচ্ছা, কলমের পরিবর্তে এবার আমি আমার ব্লুটুথ হেডফোনটা নিলাম। ওকে, হোয়াট ইজ দিস আই এম হোল্ডিং এট হ্যান্ড? স্যার একটা ইয়ারফোন, আর প্রেফারেবলি এটা হচ্ছে একটা ব্লুটুথ ইয়ারফোন। ওকে, হ্যালো, জি স্যার। কেউ একজন কানেক্টেড থাকো। ওকে, তো ইয়ারফোন, এই ইয়ারফোন এই কথাটা কি বাপ্পা রাজার কাছে মিনিংফুল?
জি স্যার। মিনিংফুল না হলে তুমি এটা বললা কেন, তাই না? জি স্যার। তো সব কথাই তুমি কি মিনিংফুলি বলো? মিনিংফুল বলতে মানে তুমি মিনিংলেস কি তো যত বলা। কথাই বলো সব কথাই কি মিনিংফুল? এটা ওকে, তো ধাঁধায় ফেলে দিলেন। আচ্ছা শোনো বাপ্পারাজ, জি স্যার। তোমাকে এক নামে বললে কি হবে সংক্ষেপে? বাপ্পা। বাপ্পা। আচ্ছা বাপ্পা। আমি একটু পরে একটা কথা বলবো, সেটা আগে ভাগে বলে নিই, যেটা তোমার কাছে হয়তো পরিচিত না। ইনডিটারমিনেসি অফ মিনিং বাই WVO কয়েন। কয়েনের ইনডিটারমিনেসি অফ মিনিং। কয়েনের ইনডিটারমিনেসি অফ মিনিং এই কথাটা কি তোমার কাছে মিনিংফুল? না স্যার, মিনিংফুল এটা তো আমি জানি না। জি না স্যার। আচ্ছা মেন্টালিস, মেন্টালিস, মেন্টালিস কথাটা কি তোমার কাছে মিনিংফুল? মেন্টালিস্ট। অ্যাকচুয়ালি নট ক্লিয়ার টু ইউ, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আসপেকচুয়াল শেপ এই কথাটা কি তোমার কাছে মিনিংফুল? জি স্যার। কানেকশন প্রিন্সিপাল? জি স্যার। আচ্ছা, কনসাসনেস এই কথাটা কি তোমার কাছে মিনিংফুল? জি স্যার। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে কিছু কিছু কথা তোমার কাছে মিনিংফুল, কিছু কিছু কথা তোমার কাছে মিনিংফুল নয়। নয়। কিন্তু আমার কাছে কিন্তু মেন্টালিস্ট কথাটা মিনিংফুল, অর্থাৎ দ্য ভেরি ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইন মাই হেড, ইন ফিজিক্যাল ব্রেন ল্যাঙ্গুয়েজ, যেটাকে নোয়াম চমস্কি বলেছে যে আমাদের যত ভাষা আমরা কথা বলি এই সব ভাষার একটা মূল ভাষা আছে আমাদের ব্রেনের মধ্যে, এবং এটা একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ থট। ল্যাঙ্গুয়েজ অফ থট এইটা। এবং এই ল্যাঙ্গুয়েজ অফ থটটা মেন্টালিজ হিসেবে আমাদের একটা মানে ব্রেনের মধ্যে ব্রেন ল্যাঙ্গুয়েজ হিসেবে আছে। এখন কি মেন্টালিজ কথাটা তোমার কাছে কি কিছুটা মিনিংফুল মনে হচ্ছে? স্যার মেন্টালিস্ট বলতে কি যারা মাইন্ডে বিশ্বাস করে তারা? মেন্টালিজ, মেন্টাল, MENTALES, মেন্টালিজ, মেন্টালিজ, মেন্টালিজ একটা টার্ম, যে টার্মটা মানে হচ্ছে যে ইন আওয়ার মাইন্ড, দ্যাট মিনস ইন আওয়ার ফিজিক্যাল ব্রেন, there is a universal language. From this universal physical neurobiological language, every language has been generated. জি স্যার, এখন এটা আমার কাছে মিনিংফুল। মিনিংফুল হচ্ছে। তাহলে তখন তোমার কাছে মিনিংফুল হয়নি, এখন কেন হচ্ছে? বিকজ এইটা তোমার সাবজেক্টিভিটির মধ্যে, তোমার ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউর মধ্যে আগে আসে নাই। ওকে, সাপোজ 2 + 2 = 4 এই কথাটা সঠিক, একটা বাচ্চা জিনিসটা শিখলো, বাচ্চাটা এটা শেখার আগে এটা কি তার জন্য মিনিংফুল ইকুয়েশন? না স্যার। যখন সে তার সাবজেক্টিভিটি দিয়ে এটাকে গ্রহণ করে নিল পজিটিভলি সাপোজ, তখন তো তার কাছে এটা মিনিংফুল। আচ্ছা, তখন ওই বাচ্চাটাকে যদি বলা হয় যে এবার বলো তুমি 2 + 2 = 5, এটা কি কারেক্ট হয়েছে? তখন সে কি বলবে? কারেক্ট বলবে না ইনকারেক্ট বলবে? যখন সে আগে শিখছে 2 + 2 ইনকারেক্ট বলবে। তাহলে সেই যে 2 + 2 = 5 এই কথাটাকে ইনকারেক্ট বলছে, এই কথাটা কি তার কাছে মিনিংফুল? স্যার অবশ্যই হ্যাঁ, মিনিংফুল। মানে সে জানে যেটা হলে রং। তো সত্য বা মিথ্যা হবে। জি স্যার, সে জানে যেটা রং। রাইট। আমি যদি জানি যে রং, তাহলে ওইটা আমার কাছে মিনিংফুল। আমি যদি জানি যে এটা রাইট, তারপর আমার কাছে মিনিংফুল। আমি যদি জানি না এটা রাইট কিংবা রং কোনো কিছুই না, বা এটা কি ধরনের বিষয়, কি প্রশ্ন, এটা যেটা বুঝতে সম্বন্ধে না আমি পারি, কিছুই জানি না, সেটা আমার কাছে একেবারে মিনিংলেস, তাই না? জি স্যার, আন্ডারস্ট্যান্ড করার যে ক্ষমতা না থাকে ওই ব্যাপারটা। রাইট। তাহলে দেখা গেল যে আমরা যে এখানে যে কথাটা বলছি যে ইট ইজ অনলি ফ্রম দ্য ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ অফ দ্য সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট মানে সাবজেক্ট অফ নলেজ, যে জ্ঞানটা অর্জন করছে ব্যক্তি, হ্যাঁ, তার ফার্স্ট পারসন ভিউ থেকে যখন কোনো কিছু আসে তখন সেটা তার কাছে মিনিংফুল হয়ে একটা ওঠে। মিনিং হয়, এবং সেই মিনিংটা কিরকম? কনক্লুসিভলি ডিটারমাইন্ড মিনিং, সুনির্দিষ্ট মিনিং। জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে বলো, আমি এলিজার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এলিজা, তুমি কি শুনছো? জি স্যার, শুনতেছি। তুমি কি আমার হাতে জিনিসটা দেখতে পাচ্ছ? জি স্যার। মনে করো এটা আমি কানের মধ্যে লাগালাম, হ্যাঁ, জি। এই যে আমার কানের মধ্যে যেটা লাগানো আছে এই জিনিসটা একটা ব্লুটুথ হেডফোন, ইয়ারফোন। এই ব্লুটুথ ইয়ারফোন বা ইয়ারফোনের সাথে যে পরিচিত না,
তার কাছে এই জিনিসটা কি কোনো মিনিং বহন করবে? না স্যার। অবশ্যই করবে। স্যার সেটাকে আপনি কি, এখন বলছেন সেটাকে সে ইয়ারফোন বা ব্লুটুথ ইয়ারফোন বলবে না, কিন্তু সে কিছু একটা তো বলবে, হ্যাঁ হ্যাঁ বলবে নাকি? হ্যাঁ স্যার। মনে করো যে কোনোদিনও কলম দেখে নাই, সে কলম দেখে এই মিনিংটা, কলমের এই মিনিংটা PEN, পেন, পেন কথাটা কি তার কাছে মিনিংফুল? স্যার মিনিংফুল না। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ তো কথাটা হয়েছে, রাইট, সরি, আমি তোমার প্রতি বিরক্তি প্রকাশ করাটা ঠিক হয় না, তোমার কথাটা হয়েছে, কিন্তু তুমি হ্যাঁ স্যার। কথাটা উত্তর দিতে হবে ঠাস করে, তুমি কেন সংকোচ বোধ করছো? তুমি তো অনেক স্মার্ট মেয়ে। তাহলে কলম যে দেখে নাই, সে তার কাছে কলম বা পেন এই কথাটা কি মিনিংফুল? না স্যার। নো। কিন্তু যখন সে এই জিনিসটাকে দেখবে, কথার কথা এটা নিয়ে সে একটু আঁকা আঁকিও করলো, হুম। কলম কথাটার সাথে সে পরিচিত না, কিন্তু এই জিনিসটা একটা জিনিস, কোথাও একটা কাঠি বা একটা লাঠি বা একটা কিছু তার কাছে, নাকি? হ্যাঁ স্যার। যখন সে এই জিনিসটাকে ফিজিক্যালি ইন্টারেক্ট করছে, তখন এই জিনিসটা তার কাছে একটা আসপেকচুয়াল শেপ নিছে না? হ্যাঁ স্যার। তো তার কাছে একটা মিনিং হয়েছে না? হ্যাঁ সেই মিনিংটা কি হইতে পারে? সাপোজ মনে করো একজন গুহা মানব, মনে করো জি সে আফ্রিকা, সে জঙ্গলের মধ্যে থাকে, কোনোদিন সভ্যতার সন্ত্রাস আসে না এবং কোনো কলম ব্যবহার করে নাই, তার কাছে এই জিনিসটা কি মিনিং হতে পারে তোমার ধারণায়? স্যার ওই যে আপনি কিছুক্ষণ আগে একটা বললেন না, ওই যে ইনডিটারমাইন নাকি একটা বলছেন যে ইনডিটারমিনেসি অফ মিনিং। হ্যাঁ, মানে পাস্ট পার্সন হিসেবে তার যেটা আসবে মনের মধ্যে ওই সেটাকেই তো ধারণ করবে, যদিও সে কথার কথা, বিষয় কথার কথা, সে কলমকে কি ধারণা করতে পারে? স্যার একটা লাঠি যেটা দিয়ে হয়তো লাঠি, মানে মনে করো কাঠি, কাঠি ধরি, লাঠি তো অনেক হ্যাঁ বড় লাঠি সাইজের হয়, কাঠি। কাঠি। আচ্ছা, তাহলে এই জিনিসটার অর্থ কলম, এই জিনিসটার অর্থ কাঠি, এই দুইটা হ্যাঁ অর্থের কোনটা কোনটা ঠিক? স্যার, যার যার পয়েন্ট অফ ভিউ থেকে তারটা সঠিক হবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এলিজা, তোমাকে আমি এই ফর্মে চাই, বুঝছো? যদিও কোর্স শেষ, হ্যাঁ আজকে লাস্ট ক্লাস। যাই হোক, আমরা নেক্সট যে ইয়ে করবো সেগুলোতে তুমি পার্টিসিপেট করবে। এক্স্যাক্টলি, জি যার স্যার। যার দৃষ্টিতে তার তার হবে। তাহলে এই ডিফারেন্সটা কেন হলো, যেটা আমি একটু আগে বাপ্পার সাথে কথা বলছিলাম, এই ডিফারেন্সটা কেন হলো? ও স্যার ওই মিনিংটার জন্য Because of their difference in the subjectivity, হ্যাঁ স্যার because of their difference in their সাবজেক্টিভিটি। point of view. Okay, জি স্যার। thank you, thank you. আচ্ছা Let us proceed on. আচ্ছা, এবার আসো, ওই যে আমি বলেছিলাম যে WVO কয়েন, কয়েনের ইনডিটারমিনেসি, ওকে, কি বলছে এটাকে? ইনডিটারমিনেসি অফ ট্রান্সলেশন। উনি ট্রান্সলেশনের ব্যাপারে কথাটা বলেছেন যে ট্রান্সলেশনের মধ্যে একটা সর্ট অফ ইনডিটারমিনেসি আছে, ওকে। অর্থাৎ ট্রান্সলেশন কখনো, মনে করো এখন এই জিনিসটা, এই জিনিসটাকে দেখে আমরা যেটা বলি সেটা একটা ট্রান্সলেশন না। মনে করো আমি লিখলাম এলিজা ইজ এ গুড গার্ল, ওকে, এটার বাংলা কি? এলিজা কোথায় গেল? স্যার এলিজা একজন ভালো মেয়ে। আচ্ছা, এলিজা একজন ভালো মেয়ে। হ্যাঁ স্যার। এবার বললো যে ভালো মানে কি? স্যার ভালোর কোনো সংজ্ঞা দেওয়া তো স্যার পসিবল ভালো, না। এখন এলিজা ভালো মেয়ে, কেউ কারণ এলিজা লেখাপড়ায় ভালো, কেউ এলিজা একজন ভালো মেয়ে, কেউ বলছে এলিজা লম্বা, কেউ একজন ভালো মেয়ে, কেউ বলছে এলিজার এই বৈশিষ্ট্যের কারণে ভালো। এই যে মাল্টিপল ওয়েতে আমরা ভালো কথাটাকে রিয়ালাইজ করতে পারি না, ইন্টারপ্রিট করতে পারি না। জি স্যার। তাহলে ভাষাকে, একটা ভাষা, মনে করো আমি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম, এই ল্যাঙ্গুয়েজটাকে যদি আমরা যদি তোমাদেরকে ট্রান্সলেট করতে দেই, মানে একই ট্রান্সলেশন হবে না, ট্রান্সলেশনের মধ্যে একটু ভিন্নতা হবে? স্যার ভিন্নতা হবে। ইভেন দো অল আর রাইট। জি স্যার। তেমনি আমরা যখন ফিজিক্যালি যখন কোনো কিছু এক্সপেরিয়েন্স করি, তখন এটার মধ্যে একটা সর্ট অফ ইনডিটারমিনেসি থাকে। এখন সে বলছে যে, আমি এখানে আর হাইলাইট করছি না, এখানে আছে রেবিট কথা, মনে করো একটা ভাষা সে জানে না, সেখানের মধ্যে হঠাৎ করে একটা রেবিট আসছে আর ওই লোকজন উচ্চারণ করছে, এই যেখানে শব্দ দেখতে পাচ্ছ, হ্যাঁ, গাবাগাই, ওকে।
এখন তখন সে বারবার যখন এটা ঘটবে তখন সে ধরে নিবে আসলে গাভাগাই শব্দটার মানে হচ্ছে রেবিট। ওকে, এখন গাভাগাই শব্দটার মানে যে সে রেবিট ধরে নিছে সেটা না নিয়ে সে ধরতে পারে না যে মানে মানে আনঅ্যাটাচড পার্ট অফ দ্য রেবিট, এটাও সে ধরতে পারে। ওকে, এটা না করে সে এটাকে তোমার টেম্পোরাল স্টেজ অফ রেবিট অন্য কিছু ধরতে পারে, পারে না? অনেক কিছু সে পারে। তাহলে এখন এখন কথা হচ্ছে যে এই যে একটা কিছু শুনে কেউ একটা মনে করলো, অন্য কেউ অন্য কিছু মনে করলো, সেটার ক্ষেত্রে স্পিকারস যিনি কথাটা বলছেন তার বিহেভিয়ারটা কতটুকু গুরুত্বপূর্ণ। এখন মনে করো আমি একটা কিছু বললাম, আমি যদি কথাটা এভাবে বলি, ওকে, তাহলে আবার সেই মোজাম্মেল স্যারের কলম, হ্যাঁ, মনে করো আমি একটা কলম দেখালাম অথবা আমি বললাম যে কলম। এখন কলম কথাটার সাথে যে ভাষার লোকেরা পরিচিত না তারা তারা এটা কি মনে করবে? হ্যালো এলিজা, তোমার সাথে যে কথা হলো, স্যার এটাকে কাঠি মনে করবে, কাঠি। কাঠি মনে করবে, হ্যাঁ, আচ্ছা। এখন কলমকে যে সে কাঠি মনে করছে, আমি তো বলছি কলম, তো ও কাঠি বুঝছে কেন? এটা ওর পয়েন্ট অফ ভিউ, ওর মানে ফার্স্ট পারসন ভিউতে যেটা আসছে ওর সাবজেক্টিভিটি পার্থক্যের কারণে। আচ্ছা আচ্ছা, কথার কথা, সে কলমটা দেখলো অথবা আমি বললাম যে কলম, এখন সে কোনো আইডিয়া ফর্ম করলো না, তার মধ্যে কোনো আসপেকচুয়াল শেপ হলো না, কোনো চেঞ্জ হলো না, তাহলে আমরা কি বলবো? যে আমি বলবো যে সে আসলে কানে শুনতে পায় না, এটাই বলবো? সে যদি দেখার পরও যদি কোনো প্রতিক্রিয়া শো না করে তাহলে আমরা বলবো যে তার, মনে করে একটা বাঘের সামনে যদি একটা অন্ধ ব্যক্তি দাঁড়ায় থাকে, বাঘটা যদি চুপচাপ থাকে, অন্ধ ব্যক্তিটাকে ভয় পাবে? না স্যার। কিন্তু সে যে অন্ধ না হয়ে থাকে, সে যদি ভয় না পায়, স্যার এটা কেমনে হবে স্যার? একটা প্রতিক্রিয়া আসবে না, মানে কোনো কিছু। অবশ্যই আমি সে কথাটা বলছি, প্রতিক্রিয়াটা আসে। তাহলে যে প্রতিক্রিয়াটা আসে, সেই প্রতিক্রিয়াটা আসার ক্ষেত্রে প্রতিক্রিয়াটা যেখান থেকে আসলো, মানে কলমের থেকে অথবা বাঘের থেকে অথবা যেটা থেকে, যে সেটা বেশি গুরুত্বপূর্ণ নাকি আমি ভিতরে যেটা প্রসেস করলাম সেটা বেশি গুরুত্বপূর্ণ? এইখানে হচ্ছে কন্ট্রোভার্সিটা। যারা বিহেভিয়ারিস্ট, হ্যাঁ, যারা বিহেভিয়ারিস্ট তারা বলবে যে যেই কারণে আমার প্রতিক্রিয়াটা হয়েছে, কারণটা এখানে ডিটারমিনেট ফ্যাক্টর। আমার অর্থ নির্ণয় করার ক্ষেত্রে কলমটা ফ্রম এ রিয়েলিস্ট পয়েন্ট অফ ভিউ বা ফ্রম এ মেটেরিয়ালিস্ট পয়েন্ট অফ ভিউ, এই কলমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে আমি এটাকে কলম বলছি। আর যারা আইডিয়ালিস্ট আছে অথবা সাল কিন্তু আইডিয়ালিস্ট না, এগুলো তুমি কনফিউজ করো না। সাল যে ডুয়ালিজমের কথা বলছে, জন সালের মতো লোকেরা তারা মেটেরিয়ালিস্ট অথচ তারা ডুয়ালিস্ট। আচ্ছা, একজন মেটেরিয়ালিস্ট ডুয়ালিস্ট হয় কিভাবে? এটা একটা আশ্চর্যের ব্যাপার না? জি স্যার। তো এপিফেনোমেনালিজম, উপবস্তুবাদ কি দ্বৈতবাদ না একত্ববাদ? স্যার এটা দ্বৈতবাদ না? কারণ এটা এটা তো একবস্তুবাদ। মাইন্ডকে স্বীকার করে, কারণ মাইন্ড ইজ দা বাই প্রোডাক্ট, মানে মাইন্ড তৈরি হয়েছে কিভাবে সেটা হচ্ছে যে বাই প্রোডাক্ট হিসেবে হয়েছে, কিন্তু মাইন্ড তো আছে, সুতরাং দ্বৈতবাদ। কিন্তু আবার অন্যদিকে উপবস্তুবাদ হচ্ছে একটা একত্ববাদ, মনিজম, কারণ ওই বাই প্রোডাক্টটা তৈরি হয়েছে মূল প্রোডাক্টের অংশ হিসেবে, এটা স্বতন্ত্র কোনো অস্তিত্ব নাই। এবং এটা কার্টেশিয়ান ইন্টারঅ্যাকশনের মতো, এটা উল্টা বডির উপরে কোনো এফেক্ট তৈরি করে না, মানে ফেনা স্রোতের উপর কোনো প্রভাব তৈরি করে না, সেই হিসেবে সেটা একত্ববাদ। ওকে, তাহলে দেখো এখানে আবার আমরা একটু স্ক্রিনে যাই। এখানে অংশটা দেখো যে if objective third person facts are not if objective third person facts are not enough to determine aspectual shape,
then they are also not enough to determine the content of an intentional mental state like a belief that water quenches thirst. পানি আমাদের তৃষ্ণা নিবারণ করে। ওকে, পানি তৃষ্ণা নিবারণ করে, এটা হচ্ছে যে আমাদের একটা বিলিফ। ওকে, সেজন্য তো আমরা পানি পান করি নাকি? হ্যালো, জি স্যার। আচ্ছা, আমরা যে পানি খাই কেন খাই? কারণ আমরা বিশ্বাস করি, আমরা জানি বলতে আমরা অ্যাকসেপ্টেড, আমাদের বিলিফ হচ্ছে, টেস্টেড বিলিফ হচ্ছে যে ওয়াটার কোয়েঞ্চেস থার্স্ট। এখন আমাদের এই বিলিফটা একটা ইন্টেনশনাল মেন্টাল স্টেট হিসেবে আমাদের মধ্যে থাকে। হ্যাঁ, আমাদের মধ্যে এটা থাকে। এই ইন্টেনশনাল মেন্টাল স্টেট যেটা আছে, এই ইন্টেনশনাল মেন্টাল স্টেটটা কিভাবে গড়ে ওঠে? এটা কি থার্ড পারসন অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে গড়ে ওঠে, নাকি ফার্স্ট পারসন সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে গড়ে ওঠে? এই ব্যাপারে এই কথাটা জন সার্লে বলবে যে ইফ অবজেক্টিভ থার্ড পারসন ফ্যাক্টস আর নট এনাফ টু ডিটারমিন আসপেকচুয়াল শেপ, কোন কিছুর আসপেকচুয়াল শেপ, তাহলে পানির আসপেকচুয়াল শেপ কি? পানির আসপেকচুয়াল শেপ কি? তৃষ্ণা মেটানো। এই যে তোমাদের কোয়েনচিং দ্য থার্স্ট। তাহলে if objective third person facts are not enough to determine aspectual shape about anything, এটা ইনার হতে পারে, এক্সট্রা আউটার হতে পারে, then they are also not enough to determine the content of intentional state. তাহলে ইন্টেনশনাল কন্টেন্ট স্টেটের জন্য সেটা যথেষ্ট নয়। এই কথাটা কার? সার্ল এটা কথাটা বলবে। আমি পুরোটা পড়ার আমার সুযোগ নাই, আমি মানে একটু একটু করে তোমাদেরকে টাচ দিয়ে যাচ্ছি। Given the inherent connection between the conscious subjective first person point of view of the subject and the aspectual shape exhibited by the mental states involving intentionality, তাহলে এই যে দেখো, তাহলে দেখো যে given the inherent connection between consciousness, subjective and first person point of view of the subject and the aspectual shape exhibited by all mental states involving intentionality, তাহলে এই আমরা কনসিয়াসনেস, সাবজেক্টিভিটি, ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, আসপেকচুয়াল শেপ, এই সবগুলো আমাদেরকে ইন্টেনশনালিটির কে ইনভলভ করে। তাহলে ইন্টেনশনালিটি is the previous stage. Intentionality is the previous stage of our thought. Okay, মনে থাকবে? মনে থাকবে নি? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ইন্টেনশনালিটি কোত্থেকে আসে? ইন্টেনশনালিটি কোত্থেকে আসে? কেউ একজন বলবে? আচ্ছা, আমি বলে দেব। জি স্যার। কেন আমি বলতে বাধ্য? দ্য ল্যাঙ্গুয়েজ অফ থট থেকে? না না না, থটের আগের পর্যায়ে হচ্ছে ইন্টেনশনালিটি। ইন্টেনশনালিটি কোত্থেকে আসে? কনসাসনেস থেকে। কনসাসনেস তো সবকিছুর একটা রিকোয়ারমেন্ট। কনসাসনেস থটের যতটা রিকোয়ারমেন্ট, ইন্টেনশনালিটি ততটা রিকোয়ারমেন্ট না। তুমি তোমার চিন্তার জন্য তোমার সচেতন হওয়াটা যতটা জরুরি, তোমার মধ্যে একটা ইন্টেনশন হওয়ার জন্য সচেতনতা ততটা জরুরি না। তুমি এটা দেখার, সরি, একটা কিছু দেখার সাথে সাথে তোমার মধ্যে একটা ইন্টেনশন ডেভেলপ করে, কানেক্টেডনেস ডেভেলপ করে। মনে করো কলমের কিছু ডাটা, কলম দেখা মানে কি, আমরা কলম দেখি মানে কি, এটা একটা লং প্রসেস, কিন্তু খুব দ্রুত ঘটে যায় বলে আমরা মনে করি সরাসরি দেখছি। এটার কিছু ডাটা যখন আমার চোখের মাধ্যমে আমার ব্রেনে ইন্টারেক্ট করে,
তাহলে কোন একটা বস্তুর যখন অভিজ্ঞতার মাধ্যমে কিছু ডাটা যখন আমার ব্রেনের মধ্যে আসে, তখন সেই ডাটাগুলো আমার মধ্যে একটা কানেক্টেডনেস তৈরি করে না? জি স্যার। আচ্ছা বাপ্পা, তুমি যে বলছিলা যে যে বাচ্চাটা 2 + 2 = 4 শিখছে, তাকে যদি নেক্সট বলা হয় 2 + 2 = 5, সে সেটাকে রং বলবে। হ্যাঁ, সে যখন 5টাকে রং বলছে, সে কি এটার সাথে কানেক্টেডনেস ফিল করে বলছে নাকি কোনোভাবে বলে দিছে? স্যার তার প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্স ওইটার হুম। সাথে তো ও মিলিয়ে দেখছে হয়তো যে এটার সাথে যাচ্ছে না। তুমি যদি কোনো কিছুর ব্যাপারে যদি কানেক্টেডনেস ফিল না করো, তাহলে তুমি সেটাকে রাইট বা রং বলবা কিভাবে? জি স্যার, তুমি সেটা তো সেটা বলা সম্ভব না কানেক্ট না হলে। হ্যাঁ, সেটাই। তাহলে আমাদের ইন্টেনশনালিটি আসে কোত্থেকে? আমাদের ইন্টেনশনালিটি আসে সাবজেক্টিভিটি। আমাদের, না, সাবজেক্টিভিটি তো এটা আলাদা অ্যাসপেক্ট। ইন্টেনশনালিটি আসে কানেক্টেডনেস। কানেক্টেডনেস তাহলে কিসের সাথে? মনে করো এটা একটা এক্সটার্নাল অবজেক্ট, এটার সাথে। কিন্তু আমি যখন কলমটা হাতে না ধরে কলমের কথা চিন্তা করি, তখন কলমের পারসেপশনটা কিন্তু আমার মধ্যে, আমার চলে আসে। ইন্ট্রোস্পেকশনের মধ্যে ঘটে, আমার ব্রেনের মধ্যে ঘটে, আমার মেমোরির মধ্যে ঘটে। তখন আমি মেমোরাইজ করি, তখন কি আমি সেই ফিলিংটা পাই? জি স্যার। রাইট। মনে করো আমি খাওয়ার কথা মেমোরাইজ করলাম, তাতে কি আমার কি ক্ষুধা নিবৃত্তি হবে? না স্যার, সেটা হবে না, কিন্তু কিন্তু এক ধরনের কিছু অনুভূতি। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো কিছুকে রিকল করি, তখন কিন্তু সেটা আমাদেরকে কিন্তু সেই জিনিসটা দেয় যেটা আমি যদি ফিজিক্যালি সেটাকে টেক করি। এটা কিছু কিছু ক্ষেত্রে ঘটে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে সাল বলবে if there is such an inherent connection, there just couldn't be states which are literally mental and literally had intentionality and yet were always in principle unconscious. তাহলে সার্লে বলতে চাইবে যে এটা কখনো হতে পারে না যে কোনো কিছুর মধ্যে এটা হতে পারে না, আন্ডারলাইন করি। সার্লে বলবে যে কোনো কিছু হতে পারে না যে সেটা লিটারালি মেন্টাল, লিটারালি ইন্টেনশনাল, অথচ আনকনশিয়াস। এটা কখনোই হতে পারে না। তাহলে যে ল্যাঙ্গুয়েজ অফ থটের কথা বলা হচ্ছে, এই ল্যাঙ্গুয়েজ অফ থট এটা কি মানে সার্লের দৃষ্টিতে মানে কি, মানে এটা কিরকম বলো তো? সার্লের দৃষ্টিতে ল্যাঙ্গুয়েজ অফ থট হচ্ছে যে একটা আউটসাইড বিষয় এবং ইনসাইড যে সাবজেক্টিভ ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, দুটার মিলিয়ে এককভাবে এক্সটার্নাল আনকনশিয়াস কোনো ল্যাঙ্গুয়েজ অফ থট বা মেন্টালিজ হতে পারে না সার্লের মতে। যারা সিআরটিটি ডিফেন্ডার, তারা বলবে যে পারহ্যাপস সিআরটিটি যারা ডিফেন্ডার তারা বলবে পারহ্যাপস হোয়াট উই মিন বাই রেবিট and what we mean by anything else for that matter really isn't determined from the first person point of view as Searle thinks. তারা বলবে যে সার্লে যেভাবে ভাবছে ব্যাপারটা ঠিক সেরকম ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ না। তাহলে এটা কি? তারা বলবে maybe you don't really know even via introspection precisely what you mean when you use rabbit or any expression. এখন তারা বলবে যে তুমি যখন কোন একটা এক্সপ্রেশনকে ইউজ করো, রেবিট কথা ও কি জানি একটা শব্দ উচ্চারণ করছে, কিছু একটা উচ্চারণ করছে যেটা যেটা বললেই একটা রেবিটকে দেখা যায়, তুমি মনে করছো যে হ্যাঁ এটা হচ্ছে রেবিট। কিন্তু বলছে, তারা বলবে মেবি তুমি এইটা যে কানেকশন ঠিক করে নিচ্ছ, তুমি আসলে রিয়েলি এটা অবজেক্টিভলি এটা জানো না। যদি না জানো তাহলে এটা সঠিক হবে না, তোমার ইন্ট্রোস্পেকশনে তুমি যাই পাও না কেন। তাহলে আমরা যে ডিবেটের প্রসঙ্গ এখানের মধ্যে পাইলাম, এই ডিবেটের স্যার এখানে মানে মূল কথার মানে সিআরটিটির পক্ষে এটাই তো বোঝাচ্ছে যে
মানে আমার সামনে যে র্যাবিটকে অন্যরাও মানে অন্য একটা শব্দের মাধ্যমে বলছে, এখন ওরা যখন র্যাবিটটা সামনে ছিল সেটা দেখে আমি র্যাবিট মনে করছে, কারণ ওরা অন্য শব্দ বলছে। স্যার এটাই কি মূল কথা? তাহলে মানে এক্সপ্রেশন দেখেই তাহলে আমি বুঝতে পারছি, কিন্তু আমি মিনিংটা জানি না। হ্যাঁ, এখন আমি যে কোরিলেট করছি মানে এই রেবিটটার সাথে ওই শব্দটার, হ্যাঁ, এইটা মানে সঠিক হতে পারে, আবার নাও হতে পারে, বা আংশিকভাবেও সঠিক হতে পারে। হ্যাঁ, এখন আমার দিক থেকে আমি যেটা মনে করছি সেটা তো আমি সঠিক মনে করছি, কিন্তু বাস্তবে সেটা সঠিক নাও হতে পারে। কয়েন যেটা ইনডিটারমিনেসি অফ ট্রান্সলেশনের কথা বলেছে, আমি যে ট্রান্সলেট করতেছি, জিনিসটাকে ইন্টারপ্রিট করতেছি, এই ইন্টারপ্রিট করার ব্যাপারটা তো মানে না, এটা একদম মানে আমারটা যে সঠিক হয়েছে এটা আমি বলতে পারি না। তাহলে আমি তো আমার দিক থেকে সঠিক হিসেবে গ্রহণ করেছি, তাহলে আমার দিক থেকে যখন আমি একটা জিনিসকে সঠিক হিসেবে গ্রহণ করি, তখন কি এটা আসলেই সঠিক হয়েছে? স্যার না। সেই ক্ষেত্রে সিআরটিটির পক্ষে লোকেরা বলবে সেটা যদি অবজেক্টিভ রিয়ালিটিকে যদি থার্ড পারসন অবজেক্টিভ যে রিয়ালিটি আছে বা ইটসেলফ যে রিয়ালিটি আছে, সেই রিয়ালিটিকে যদি আমি রিপ্রেজেন্টেশন হিসেবে নিতে পারি অ্যাজ মিনিং, তাহলে এটা সঠিক হবে। আমার সাবজেক্টিভিটি নিছক ফার্স্ট পারসন পয়েন্ট কোনো কিছুকে সঠিক হিসেবে গ্রহণ করে না। তাহলে এই পুরো আলোচনাতে আমরা দেখলাম যে সাবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটির একটা দ্বন্দ্বের কথা বলা হয়েছে। সেই দ্বন্দ্বের বিষয়ে জন সার্লের মতো যারা ডুয়ালিস্ট, তারা সাবজেক্টিভিটি ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউকে বেশি গুরুত্ব দিচ্ছে, এবং জেরি ফর্ডার এর মতো যারা সিআরটিটির পক্ষে, তারা অবজেক্টিভিটি থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ আউট দেয়ার রিয়ালিটি সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। ওকে, এই হচ্ছে আলোচনা। আর সময় তো শেষ হয়ে গেছে, তারপরও খুব সংক্ষেপে 1 মিনিটে যদি কেউ কোনো প্রশ্ন করতে চাও। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের প্রশ্ন নেই। স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ স্যার প্রশ্ন নেই, কিন্তু একটা কথা ছিল স্যার, যেহেতু লাস্ট ক্লাস। বলো স্যার হচ্ছে আপনার যে ক্লাসগুলো আমি মোটামুটি করেছি, কিন্তু স্যার সমস্যা হচ্ছে স্যার আপনার ক্লাসগুলোতে এত বিস্তর আলোচনা থাকে, আসলে একজাক্টলি মানে কোর্স ভিত্তিক কোন আলোচনাটা হচ্ছে স্যার এটা ধরতে অসুবিধা হয়, যার হচ্ছে স্যার বিষয়গুলো পরবর্তীতে যে এত আলোচনার মধ্যে মানে আসলে আমরা মেমোরিতে সবকিছু তো রাখতে পারতেছি না স্যার। যদি একটু আস্তে আস্তে যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ওগুলো যদি একটু পয়েন্ট আউট করে দিতেন, তাহলে হচ্ছে স্যার আমরা জিনিসগুলো নোট আউট করলে পরবর্তীতে পড়তে আমাদের অসুবিধা হতো স্যার, বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য সুবিধা হতো স্যার। দেখা যায় এত বিস্তর আলোচনার মধ্যে আসলে জিনিসগুলো অনেক মাথায় থাকে না স্যার। যেমন আজকে আলোচনা করার ক্ষেত্রে আমি এরকম কিছু জিনিস হাইলাইট করতে, তোমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে আছে ডিফেন্ডার অফ সিআরটিটি, এখানে আছে মেন্টালিস্ট, এখানে ইন্টেনশনালিটি। হ্যাঁ, আমি যেগুলোকে মার্ক করেছি হলুদ ভাবে সেগুলো হচ্ছে কোয়েন্সেস থার্ডস। হ্যাঁ, তারপরে এখানের মধ্যে স্পিকারস বিহেভিয়ার, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ। তারপরে ইনডিটারমিনেসি অফ ট্রান্সলেশন, আর আসপেকচুয়াল শেপ, ডিপ কানেকশন প্রিন্সিপাল, ল্যাঙ্গুয়েজ অফ থট। হ্যাঁ, এগুলো হচ্ছে যে আজকের আলোচনার হাইলাইটিং পয়েন্ট, আমি হাইলাইট করে আমি দিয়েছি। এখানে প্রবলেমটা হচ্ছে যে আজকে সকালবেলা আমি টেবিলে বসে তোমাদের এই ক্লাস নেওয়ার আগে, যদিও এই কোর্স আমি জীবনে বহুবার পড়িয়েছি, তারপরও আমি কতক্ষণ 1 ঘন্টার বেশি, 1 থেকে 1.5 ঘন্টা আমি পড়াশোনা করেছি। ওকে, তো আমার এত পড়াশোনা সত্ত্বেও আমি 1 থেকে 1.5 ঘন্টা পড়াশোনা করে তোমাদের 1 ঘন্টা ক্লাস নিয়েছি। আল্লাহরা কিন্তু কেউ কোনো পড়াশোনা না করে এখানে ক্লাস করতে আসছো। তো এই কন্টেন্টটা নিয়ে সেটাকে প্রিন্ট করে অথবা সেটার সফট কপির মধ্যে দাগাইয়া, এই যে আমি যেভাবে করি, আমার বইগুলো তুমি দেখলেই বুঝতে পারবা যে এগুলার হাল হকিকত কি। হ্যাঁ, তুমি আমার বইটাই উল্টাইলে তুমি দেখতে পারবে যে এগুলোর উপর আমি কি পরিমাণ অত্যাচার করেছি। তো তোমাদের যাদের বই খাতা খুবই পরিষ্কার, তাদের মাথাও পরিষ্কার। এখন তোমরা একেবারেই মানে বরযাত্রী কনেযাত্রীদের মতো লোকদেরকে রাস্তাঘাটের থেকে লোকজন এনে বুঝাইলে তারা বুঝবে, সেভাবে যদি আমি বুঝাইতে চাই তাহলে কিছু তোমরা অবশ্যই বুঝতে পারবে,
কিন্তু সেটা কিন্ডারগার্টেনের পড়াশোনা হবে, এটা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা হবে না। এবং এতে করে আমার কোয়ালিটির একটা মানে দারুণ একটা মানে ইয়া ঘটবে আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমি বেছে নিয়েছি যে আমি অজনপ্রিয় শিক্ষক হব, মানে তোমাদের পপুলার টিচারদের মতো হব না, এটা আর কি। যারা আমার সাথে কোঅপ করতে পারবে তাদেরকে আমি কোঅপারেট করব, আর যারা পারবে না তাদের জন্য আমার সমবেদনা থাকবে। অন্তর হোসেন, তুমি কি আমার কথাতে মনক্ষুণ্ণ হয়েছো? নিশ্চয়। না স্যার, হচ্ছে মানে আমি আপনাকে ফ্রিলি বলছি এর জন্যই, যে কারণ হচ্ছে আমি জানি যে আপনি একমাত্র মানে দেখেছি যে যারা হচ্ছে স্টুডেন্টদের কথা মানে প্রায়োরিটি দেন আর কি, মূল্যায়ন করেন। তা আমি আমার সমস্যার জায়গাটা আপনাকে বলেছি স্যার ফ্রিলি আর কি। মনে করো একজন আমরা দৌড়াচ্ছি, একজন কম দৌড়াতে পারে, একজন বেশি দৌড়াতে পারে। যে কম দৌড়াতে পারে আমি তার হাত ধরে তাকে আমি করলাম, নিয়ে গেলাম। কিন্তু যে হাঁটতেই রাজি না বা হাঁটতেই পারে না, তাকে নিয়ে তো আমি তো দৌড়াতে পারি না। পারি অন্তর হোসেন? জি না স্যার। পারি না। তাহলে দেখো আমাদের আজকের ক্লাসে উপস্থিতি অনেক বেশি, মোর দেন 50, কিন্তু আমাদের মোর দেন 50% স্টুডেন্ট কিন্তু আজকের ক্লাসে অনুপস্থিত। অন্তর হোসেন? জি স্যার। এবং তারা মোস্ট অফ দ্য ক্লাসে অনুপস্থিত ছিল। তো তারা তাহলে কিভাবে বুঝবে বিষয়গুলা বলো? তোমরা যারা না বুঝো ক্লাসের মধ্যে থাকছো, তোমরা কিন্তু বেশ খানিকটা কিন্তু আইডিয়া করতে পারছো না? জি স্যার, কিছুটা আইডিয়া করতে পারছি, বাট হচ্ছে স্যার হয়তো গুছিয়ে লেখার জন্য সেটা তোমার কাছে যথেষ্ট হ্যাঁ মনে হচ্ছে না আর কি। হ্যাঁ জি স্যার। আচ্ছা, মনে করো আজকের ক্লাস হলো, আজকের ক্লাসের বিষয়গুলো আমি যদি আজকে লিখে ফেলি। এলিজা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আছে নাকি চলে গেছে? আচ্ছা, এলিজা তারা যখন আমার কাছে আসছিল ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পরে, তখন তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা যখনই একটা ক্লাস হবে সেই ক্লাসের বিষয়টা সেদিনেই খাতার মধ্যে লিখে ফেলবা, লিখতে লিখতে একটা প্র্যাকটিস করবা। সুতরাং আমার বিষয়গুলোকে ধরতে না পারার জন্য আমি কোনো দায়িত্ব নিচ্ছি না, আমি তোমাদেরকে দায়ী করছি। এবং আমি ঠিক মতো বলেছি কি না এটা নিয়ে যাতে কোনো কথাবার্তা না ওঠে, সেজন্য আমার ফুল ক্লাসটাকে, ইভেন আমি যখন মানে ফিজিক্যালি ক্লাস নেই তখন আমার ক্লাসটাকে আমি প্রায়শই রেকর্ড করে আমার চ্যানেলের মধ্যে আপলোড করে দেই, অথবা তোমাদেরকে আমি অডিও রেকর্ড করার জন্য পারমিশন দেই, এবং আমি নিজে হেল্প করি, হাতের মধ্যে তোমাদের মোবাইলটা নিয়ে রাখি, টেবিলে রাখি, যাতে করে তোমরা এগুলো রিপিটলি শুনে জিনিসটা বুঝতে পারো। আমি মনে করি না বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে পড়াশোনাটা মানে ওই যে শিশু নিকেতনের মতো হোক, এটা আমি চাই না। এবং যারা আমাদেরকে এভাবে পড়াচ্ছেন, যেসব টিচাররা, স্টুডেন্টরা বুঝে না বলে পড়াচ্ছে না, এভাবে করে ক্রমায় ক্রমায় কিন্তু নিজেদেরকে আমরা মানে মানে জোবরা গ্রামে আমাদের বিশ্ববিদ্যালয়, কিন্তু মানটা কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়া চাই। মান যদি হয় জোবরা গ্রাম, তাহলে এটার আউটপুটটা হবে জোবরা গ্রাম। আমার একটা প্রিন্সিপাল আছে, আমি মনে করি যে কোয়ালিটি ডাজ ম্যাটার। তোমার কোয়ালিটি বিল্ড আপ করতে হবে, এটা আর কি। তোমার পড়াশোনা করতে হবে,